This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিশ্চয়ই মনে আছে আপনাদের কয়েকদিন আগেই অধিকারী গড় হিসেবে পরিচিত কাঁথিতে সমবায় ব্যাংকের নির্বাচনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূল বিধায়ক অখিল গিরির রামনগরে সমবায় নির্বাচনে উড়ল গেরুয়া আবির। অখিলের বিধানসভা কেন্দ্র রামনগরে হীরাপুর সমবায় জিতল বিজেপি। বিজেপি পেয়েছে 27টি আসন আর ঘাসফুল পেয়েছে 14টি আসন। তবে কেউ কারো বিরুদ্ধে প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসনগুলো জিতেছে তৃণমূল ও বিজেপি। বিগত নির্বাচনে এই সমবায় সমিতিতে 17টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল। এবার 3টি আসন কমেছে তৃণমূলের। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল ও বিজেপির পক্ষে সব আসনে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। তবে কি দুই দল সমঝোতা করে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয়নি? প্রশ্ন উঠছে। ঘটনায় কটাক্ষ সিপিএম এর। তৃণমূল ও বিজেপির মধ্যে অলিখিত সমঝোতা হয়েছে তোপ সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আশিস প্রামাণিকের। তবে তা মানতে চায়নি তৃণমূল। কোনো সমঝোতা হলে তা নিচু স্তরে হয়েছে তা জানা নেই। মন্তব্য রামনগর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি উত্তম দাসের। হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এখানে আমরা 41টা ডেলিগেট সিটের ভেতরে আমরা 27খানা জিতেছি। সেখানে তৃণমূল 14খানা পেয়েছে। এখানে বোর্ড আমরা গঠন করব এবং আমি একটা কথা বলে দিতে চাই, রামনগরে রামের রাজত্ব হবে। এদিকে মন্দারমণিতে তৃণমূল নেতার মৃত্যু ঘিরে রহস্য। মন্দারমণি থানায় অভিযোগ দায়ের পরিবারের তরফ থেকে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বান্ধবীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের কারণেই তৃণমূল নেতা আত্মঘাতী হয়েছে বলে পুলিশ অনুমান করলেও মৃতের পরিবার আত্মহত্যার তথ্য মানতে নারাজ। তার দাবি, আবুল নাসারকে খুন করা হয়েছে। তৃণমূল নেতার মৃত্যু রহস্য উন্মোচন করতে ইতিমধ্যেই হোটেলের রেজিস্টার খাতাটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ তাম্রলিপ্ত মেডিকেলে হবে ময়নাতদন্ত। এই খবরের দিকে নজর থাকবে আমাদের। মন্দারমণিতে তৃণমূল নেতার মৃত্যু ঘিরে রহস্য। মন্দারমণি থানায় অভিযোগ দায়ের পরিবারের তরফ থেকে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বান্ধবীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের কারণেই তৃণমূল নেতা আত্মঘাতী হয়েছে বলে পুলিশ অনুমান করলেও মৃতের পরিবার আত্মহত্যার তথ্য মানতে নারাজ। তাদের দাবি, আবুল নাসারকে খুন করা হয়েছে। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি। বড় খবর, ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি। জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বড় খবর, ডিটেইল জানবো। সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। সিজার, দেখো, কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে কাশ্মীর পুলিশের কাছ থেকে খবর পেয়ে ক্যানিং এর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, ওই ব্যক্তি কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। কাশ্মীরের একটি স্বল্পখ্যাত জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিন নামে সেই সংগঠনের সঙ্গে যুক্ত এবং সে কাশ্মীর পুলিশের ওয়ান্টেড লিস্টে ছিল। এবং কাশ্মীর পুলিশ খবর পায় যে সে বাংলায় পালিয়ে এসছে। বাংলায় ক্যানিং এ তার টাওয়ার লোকেশন পাওয়া যায় এবং সেই সূত্র ধরে কলকাতা পুলিশ এবং ক্যানিং কাশ্মীর পুলিশ তারা যৌথ অভিযান চালিয়ে এই জাভেদ মুন্সিকে গ্রেপ্তার করেছে। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য আজকে আলিপুর আদালতে তোলা হবে। এবং এই জায়গা থেকে দুটো বিষয় এখনো স্পষ্ট নয়। সে আত্মীয়ের বাড়িতে জাভেদ মুন্সি আশ্রয় নিয়েছিল, সে কিভাবে তার সঙ্গে সম্পর্কযুক্ত এবং সে এখানে কাশ্মীর থেকে পালিয়ে এখানে এসছিল কিনা, অর্থাৎ গা ঢাকা দেওয়ার জন্য এসছিল না অন্য কোনো উদ্দেশ্যে এসছিল, অর্থাৎ সংগঠনের কোনো কাজে এখানে কোনো রিক্রুটমেন্টের জন্য এসেছিল কিনা, সেই বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করছেন তদন্তকারীরা। কলকাতা পুলিশ ও কাশ্মীর পুলিশ তাদের হেফাজতে নেওয়ার পর একে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যাচ্ছে। সিজার, তুমি যে কথা বলছিলে, এই তেহরিকে মুজাহিদিন এই সংগঠন, এরা কাজ কিভাবে করে, অপারেশন কিভাবে করে, কি জানা যাচ্ছে এদের সম্পর্কে? দেখো, তেহরিকুল মুজাহিদিন সংগঠনটি কাশ্মীরের অত্যন্ত একটি স্বল্পখ্যাত সংগঠন। একাধিক সংগঠন রয়েছে এবং সেটিকেও কাশ্মীর পুলিশের দাবি এটিও পাক মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন। এবং এই জাভেদ মুন্সি আগে অন্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, সম্প্রতি সে এই সংগঠনের সঙ্গে যোগ দিয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং তার কাশ্মীর থেকে বাংলার যে যোগাযোগটা, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি চিন্তার গোয়েন্দাদের। কারণ আমরা জানি যে বাংলা থেকে প্রচুর মানুষ কাশ্মীরে যান মূলত আপেল বাগিচা এবং কনস্ট্রাকশনের কাজ করতে। এর আগেও আমরা দেখেছি সেরকম প্রচুর মানুষ যান এবং সেই সূত্র ধরে ক্যানিং এর সঙ্গে তার যোগসূত্র কিনা সেই বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করছেন গোয়েন্দা। কতদিন ধরে থাকছিল, নাম ভারিয়ে থাকছিল কিনা, এই বিষয়ে কিছু এখনো পর্যন্ত প্রাথমিকভাবে সিধা জানা গেছে?
দেখো, এখন পর্যন্ত জানা যাচ্ছে গত সপ্তাহখানেক বা তার কিছু বেশি সময় ধরে সে থাকছিল, এবং সে যার বাড়িতে থাকছিল সে আত্মীয় হিসেবে পরিচয় দিয়েছে, এবং আত্মীয় হিসেবে পরিচয় দেওয়ার ফলে স্বভাবতই স্থানীয় বাসিন্দাদের সেইভাবে কোনো সন্দেহ হয়নি, এবং সে অন্য নামে থাকছিল কিনা সেই বিষয়গুলো এখনো স্পষ্ট নয়, কারণ মূলত টেকনিক্যাল সার্ভিলেন্সের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এবং যার বাড়িতে সে আশ্রয় নিয়েছিল তাকেও আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই স্পষ্ট হবে যে সে কোন পরিচয় থাকছিল, কি উদ্দেশ্যে এখানে এসেছিল, কারোর সঙ্গে যোগাযোগ করেছিল কিনা, এলাকায় কোনো তার সঙ্গে যে আত্মীয় বাড়িতে ছিল সেখানে কেউ তার সঙ্গে দেখা করতে এসেছিল কিনা, অর্থাৎ তার এখানে কোনো নেটওয়ার্ক আছে কিনা সেই বিষয়গুলো স্পষ্ট হবে। সঙ্গে থাকো সিজার, আসবো তোমার কাছে। নিঃসন্দেহে বড় খবর এই মুহূর্তে, ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ক্যানিং হাসপাতালের সামনে থেকে পাকড়াও করা হয়েছে শ্রীনগরের বাসিন্দা জাভেদ মুন্সিকে। আজ আদালতে পেশ করা হবে। এই মুহূর্তের বড় খবর, নিঃসন্দেহে প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলা জঙ্গিদের ডেরা হয়ে উঠেছে? বড় খবর। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন বাবু, শুভজিৎ রয়েছে। আপনি তো শুনলেন পুরো বিষয়টা, সিজার রিপোর্টিং করছিল। আমরা যা জানতে পারছি, এই ব্যক্তি নাকি মোস্ট ওয়ান্টেড এবং কাশ্মীরের একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। প্রায় এক সপ্তাহ ধরে এখানে থাকছিল, আত্মীয়র পরিচয় দিয়ে থাকছিল যার বাড়িতে। আর এখানেই তো প্রশ্ন উঠছে, বাংলা কি তাহলে জঙ্গিদের আতুরঘর হয়ে উঠছে দিনে দিনে? দীপাঞ্জন বাবু, দেখুন, এটা আমরা বহুবার বলেছি, আবার রিপিট করছি সেম জিনিস। যতক্ষণ রাজ্যের পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ তারা যতক্ষণ সচেতন না হবে, এই জিনিসগুলো বারবার চলতে থাকবে। আমি বহুবার বলেছি, তালিবান দেখতে, সন্ত্রাসবাদী দেখতে ইরাক, সিরিয়া বা আফগানিস্তান যেতে হবে না। এই সন্ত্রাসবাদী আপনার পাশের বাড়িতে থাকবে। আপনি যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে আপনাকে এগুলো ফেস করতে হবে। এই তারিকি মুজাহিদিন যেটা, এটা কিন্তু খুব চট করে খুব সাধারণ অর্গানাইজেশন নয়। এদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে পাকিস্তানের যে তাহরিকি তালিবান, যে তার সঙ্গে একটা সরাসরি যোগাযোগ রয়েছে। তার যে জঙ্গি, এটা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত চিন্তার বিষয়। আমি জানি না এখনো পশ্চিমবঙ্গ প্রশাসন, পুলিশের ঘুম ভাঙবে কিনা। না, আপনি সংগঠনটার বিষয়ে একটু বললেন, আরেকটু যদি ডিটেলে বলেন, মানে এরা কি ধরনের কাজ করে, কিভাবে কি রিক্রুট করে? দেখুন, কি হচ্ছে যে এখন যতগুলো অর্গানাইজেশন রয়েছে, যেমন ISIS যেটাকে ইসলামিক স্টেট, সেটাকে আমরা দেশ বলি, বা ধরুন আপনি আল কায়দা। এবার আল কায়দা এখন আর সরাসরি আফগানিস্তান বা ইরাক, সিরিয়া বা পাকিস্তান থেকে অপারেট করে না। ওরা ওদের নির্বাচিত একজন, ওদের ঠিকঠাক মনোনীত প্রতিনিধিকে ওরা রাখে কোনো একটা স্টেটে, কান্ট্রিতে। যেমন ধরুন বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম, ABT, তার প্রধান জসিমউদ্দিন রহমানি। তো জসিমউদ্দিন রহমানি সরাসরি আল কায়দার সঙ্গে যোগসূত্র মেনটেন করে। সে তার মতো করে রিক্রুট করছে, স্লিপার সেল তৈরি করছে। অ্যাকশন নেওয়ার সময় ওদের পারমিশন নিতে হয় আল কায়দার মূল সংগঠন থেকে। সেম এই তাহরিকি তালিবান, এই তাহরিকি মুজাহিদিনকে দিয়ে কাশ্মীরে এরা অর্গানাইজেশন করছে। শুধু কাশ্মীর নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বাংলায় ধরা পড়েছে, কর্ণাটকে এদের জাল ফেলিয়েছে, কর্ণাটক থেকে লোক ধরা পড়ছে, মহারাষ্ট্রে কিছু জায়গায় জাল ফেলিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কনসার্ন অ্যাবাউট বেঙ্গল, কারণ বাংলায় ফর হোয়াট এভার রিজন এখনো পুলিশ বা প্রশাসন কিন্তু সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এটা যদি চলতে থাকে এরকম, ন্যাচারালি একটা মেসেজ যাবে অর্গানাইজেশন গুলোর কাছে, টেরোরিস্ট অর্গানাইজেশনের কাছে, যে বেঙ্গলে পুলিশ প্রশাসন বা শাসক দল এরা আমাদের উপর বিরক্ত করবে না, আমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারি। এটা নিঃসন্দেহে বিপজ্জনক। কাশ্মীর থেকে আসছে, আসাম থেকে পুলিশ এসে তুলে নিয়ে যাচ্ছে, বাংলার পুলিশ কি করছে? বাংলার পুলিশের কাছে ইনফরমেশন নেই, বাংলার পুলিশ ইন্টেলিজেন্ট নয়, এটা তো হতেই পারে না। আমি মানি না। আমি ব্যক্তিগতভাবে বহু পুলিশ অফিসারকে চিনি বাংলায় যারা দক্ষ, তাদের কি তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, ডিঅ্যাক্টিভেট করে রাখা হচ্ছে, এবং সেটা কিন্তু আরো বেশি বিপজ্জনক। এই সন্ত্রাসবাদীদের থেকে ওই ঘটনাগুলো বেশি বিপজ্জনক। ধন্যবাদ, ধন্যবাদ দীপাঞ্জন বাবু। বড় খবর, ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি, নাশকতামূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার। বড় খবর, এই খবরই আমরা থাকবো একটা ছোট্ট ব্রেকের পর। ফিরে এলাম ব্রেকের পর। আজকের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ক্যানিং থেকে গ্রেপ্তার সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গি, নাশকতামূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
ক্যানিং হাসপাতালের সামনে থেকে পাকড়াও করা হয়েছে শ্রীনগরের বাসিন্দা জাভেদ মুন্সিকে। আজ আদালতে পেশ করা হবে। ধৃত জাভেদ তেহরিকে মুজাহিদিনের সদস্য বলে অনুমান। কলকাতা পুলিশের সাহায্যে জাভেদকে গ্রেপ্তার করে কাশ্মীর পুলিশের একটি বিশেষ টিম। সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, কয়েকদিন আগেই আমরা দেখলাম আনসারুল্লাহ বাংলা টিমের 8 জন জঙ্গিকে গ্রেপ্তার করা হলো। এদেশের বিভিন্ন জায়গা থেকে, বাংলা থেকেও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আর আজকে আমরা যে খবর দেখাচ্ছি, তুমি যে খবর ব্রেক করলে, আর এখানেই তো প্রশ্ন উঠছে, বাংলা কি তাহলে এখন জঙ্গিদের আতুরঘর হয়ে উঠছে? দেখো, আজকে যেভাবে জাভেদ মুন্সিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এবং কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই জাভেদ মুন্সির প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, এই জাভেদ মুন্সির কিন্তু এই সন্ত্রাসবাদী হিসেবে কাশ্মীর উপত্যকায় তার দীর্ঘদিনের একটি পরিচিত নাম। কারণ তেহরিক মুজাহিদিনের আগে একসময় সে লস্করে তৈবার সঙ্গে যুক্ত ছিল, এমনটাই কিন্তু কাশ্মীর পুলিশের একটা অংশ প্রাথমিকভাবে জানাচ্ছেন। এবং 2009-তে জামিয়াতে আল হাদিসের একজন মৌলানা শওকত আলী নামে একজনকে খুনের ঘটনায় তাকে প্রথম গ্রেপ্তার করা হয় এবং সেই ঘটনায় পরবর্তীতে এনআইএ তাকে বেকসুর খালাস করে। এই জাভেদ আহমেদ মুন্সি পরবর্তীতে এই সময় একটা বিষয় উল্লেখযোগ্য যে সেই সময় লস্করে তৈবা নিজেরাই কিন্তু তারা জানিয়েছিল যে সে লস্করের সঙ্গে আর যুক্ত নয়, লস্করের নির্দেশ অমান্য করে শওকত আলীকে খুন করা হয়েছিল। এই জাভেদ মুন্সিকে 2020 সালে অ্যাকুইটেড করবার পর তার গতিবিধি নিয়ে কিন্তু কাশ্মীর পুলিশের দাবি যে সে পরবর্তীতে আবার একটি নতুন সংগঠনের সঙ্গে যুক্ত হয়, যেটি হচ্ছে তেহরিক মুজাহিদিন বলে যে সংগঠন। এবং এই সংগঠনের, যেটা তুমি একটু আগে জানতে চাইছিলে, এই সংগঠনের অ্যাফিলিয়েশন বা এই সংগঠনের কার্যকারিতা সম্পর্কে, যেটা এই সংগঠন 1990 সালে তৈরি হলেও এই সংগঠন সরাসরিভাবে পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত, এমনটাই কিন্তু বলা হয়। এবং যে কাশ্মীর উপত্যকায় যে ছায়াযুদ্ধ চলছে, সেই ছায়াযুদ্ধে এই সংগঠনও একটি এই ধরনেরই কিন্তু শ্যাডো অর্গানাইজেশন হিসেবে পরিচিত, যারা লস্কর বা জেএসের শ্যাডো অর্গানাইজেশন হিসেবে কাজ করে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে খালি পাকিস্তান নয়, তাদের সঙ্গে কিন্তু বাংলাদেশেরও বিভিন্ন সংগঠনের অ্যাফিলিয়েশন পাওয়া যাচ্ছে। একসময় হরকতুল জিহাদ ইসলাম হুজি বাংলাদেশ চ্যাপ্টারের সঙ্গে কিন্তু এই সংগঠনের খুব ভালো যোগাযোগ পাওয়া গিয়েছিল। এবং সেই জায়গা থেকেই জাভেদ মুন্সি এই ক্যানিংয়ে আত্মীয়র বাড়িতে থাকাটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। কারণ এখানে কোনোভাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি, সামগ্রিকভাবে কিন্তু বাংলাদেশকে সিজার সঙ্গে থেকে আসবো তোমার কাছে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, শুভজিৎ রয়েছে। সিজার যে খবরটা ব্রেক করলো, আমরা যে খবর দেখাচ্ছি, ক্যানিং থেকে সন্দেহভাজন এক কাশ্মীরি জঙ্গিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার নাম জাভেদ মুন্সি। সে আগে লস্করি তৈবার সঙ্গে যুক্ত ছিল, যেমনটা জানা গেছে। বর্তমানে তেহরিকে মুজাহিদিন নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত এবং সেখানে মোস্ট ওয়ান্টেড ছিল। কাশ্মীর পুলিশের একটি বিশেষ টিম এবং কলকাতা পুলিশের টিম যৌথভাবে এই জঙ্গিকে গ্রেপ্তার করেছে। 2 দিন আগে আমরা দেখলাম আরো 2 জন জঙ্গিকে গ্রেপ্তার করা হলো। আর এখানেই তো প্রশ্ন উঠছে যে রাজ্যে কি আইবি বলে কিছু আছে? পুলিশের কাছে কি কোনো খবর থাকে? এত জঙ্গি রাজ্যে ঘোরাফেরা করছে কিভাবে? হ্যাঁ, সুজিত, যেটা বলার কথা আছে যে এই যে ধরা পড়েছে, এটা কিন্তু একটা ধন্যবাদ জানাতে হবে। কারণ পুলিশই তো আলটিমেটলি ধরেছে, কলকাতা পুলিশ হোক আর রাজ্য পুলিশ হোক, পুলিশই তো একমত ধরেছে, না ধরে কিভাবে ধরা পড়তো। এটা 1 নম্বর, যারা কাজটা করেছে তাদের জন্য থ্যাঙ্কস। নাম্বার 2 হচ্ছে, বারবার করে আপনাদের চ্যানেলেও বলি, আমি নানা চ্যানেলেও বলি, একটা কথাই বলি, দেখুন এই বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, এখানে যারা বাংলাদেশের যারা জেল ভেঙে আসামি যারা, তাদেরকে ইউনূস সরকার জেল থেকে ছেড়ে দিয়েছে এবং তাদের ছাড়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যে কোনো ভাবে ভারতবর্ষে ঢোকো এবং ঢোকার পরে এদের জঙ্গি কার্যকলাপ অ্যাক্টিভিটি গুলো সক্রিয় করো এবং ভারতবর্ষের ক্ষতি সাধন করো। এবং এই এখন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, সীমা সশস্ত্র বল মানে এসএসবি যেটা বলছি, এবং বিএসএফ একসাথে যৌথভাবে আমাদের কাজের মধ্যে এগিয়ে আসতে হবে। কারণটা হচ্ছে সেন্ট্রাল পুলিশের ইন্টেলিজেন্স, কলকাতা পুলিশের এসটিএফ এর ইন্টেলিজেন্স, রাজ্য পুলিশের এসটিএফ এর ইন্টেলিজেন্স, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সিআইডি, প্রত্যেকের ইন্টেলিজেন্স গুলোকে কাজে লাগিয়ে যতটা সম্ভব যে কোনো ভাবে হোক এই জঙ্গি মুক্ত করতে হবে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে। এদেরকে ধরার পরে এদের যে মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনে আপনি হোয়াটসঅ্যাপ চ্যাট দেখলে আপনি বুঝতে পারবেন যে এদের সাথে কারা কারা ওটা ভারতবর্ষের মধ্যে এসছে। এবং তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট ধরে ধরে যাদের সাথে যোগাযোগ করেছে তাদের কে ফিনান্স করেছে, একে ইন্টারোগেশন করে বার করতে হবে।
যে কার মাধ্যমে সে কলকাতায় ঢুকলো, কার মাধ্যমে সে পশ্চিমবাংলায় ঢুকলো, এই যে সেই তাদের কিং পিন গুলোকে অ্যারেস্ট করতে হবে। এবং আলটিমেটলি যারা ওদেরকে সুরক্ষা দিয়েছে ক্যানিং এ যারা সোশ্যাল সুরক্ষা দিয়েছে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। এবং টোটাল গ্রুপ যদি ধরা না পড়ে এবং এদের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বার করতে হবে যে যারা কাদের সাথে যোগ ছিল এবং কোথায় কোথায় বাদ বাকি ইন্টারভিউশন করে বার করে সম্পূর্ণ পরিবারে জঙ্গি মুক্ত করতে হবে। না হলে কিন্তু পশ্চিমবঙ্গ কিংবা কলকাতা সুরক্ষা থাকবে না। একদমই। অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ বাবু, আপনি যে প্রশ্নগুলো তুললেন সত্যিই তো এরা কোথায় এসেছিল, কার সঙ্গে যোগাযোগ রেখেছিল বা কার কার সঙ্গে যোগাযোগ রেখেছিল, কি উদ্দেশ্যে এসেছিল, যার বাড়িতে ছিল তার কি উদ্দেশ্য ছিল, কতদিন ধরে যাতায়াত করে, আরো কেউ জড়িত আছে কিনা, গোটা বিষয়টা কিন্তু এখন তদন্তকারী আধিকারিকদের আতশ কাচের নিচে রয়েছে। তবে প্রশ্ন উঠছে পরপর এক সপ্তাহে দুটো ঘটনায় যে বাংলা কি তাহলে জঙ্গিদের আতুর ঘর হয়ে উঠছে।